এখন যদি কেউ ফ্যাক্টরি দিতে চায় ওর কি মাথায় রাখতে হবে? এনি পয়েন্ট আপনার কি ভয় লাগতেছিল? ওই দিন না, লাগে না, এখন বললে লাগে। রিজন বিং যে হয়তো বা বয়স কম ছিল, একটু রক্ত গরম ছিল। জীবনে আমার যদি কোনো শত্রু থাকে আর ওকে যদি আমি শাস্তি দিতে চাই, ওকে বলবো একটা গার্মেন্টস দাও, বিকজ আমার সব ক্ষোভ উঠে যাবে। ভাই আজকে আমি আনছি আমার ক্ষোভ ঝাড়ার জন্য। ওয়েলকাম টু দিস শো ওয়্যার আমি আমার সারা জীবনের যত ক্ষোভ একটা ভিডিওতে করি। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি ইফ ইউ ডোন্ট মাইন্ড একটু ইন্ট্রোডিউস করে দেন টু মাই অডিয়েন্স। আপনি তো অনেক ফেমাস, আর আমার অডিয়েন্সের জন্য। সো আমি মির্জা ফাইয়াজ হোসেন, আমি ফাইয়াজ, সবাই আমাকে চিনে। অ্যাপারেলস ভিলেজ লিমিটেড আমার গার্মেন্টস, আর বাবা ফাইয়াজ গ্রুপ ফর্ম করেছিল। আমি অ্যাপারেলস ভিলেজ লিমিটেডটা মেইনলি দেখি। সো মেইনলি ওই দিক থেকে গার্মেন্টস ওনার। খুবই হাম্বল হওয়ার চেষ্টা করতেছেন যে কিভাবে আমি এটা বলি উইদাউট নট সাউন্ডিং লাইক আমার অনেক। বাট টু সাম ইট আপ, উনি 6000 মানুষ রাফলি এমপ্লয় করছেন এখন। ইয়েস, ইটস ক্রেজি। আমি 200 মানুষ এমপ্লয় করার একটা সুযোগ ছিল আমার, আর আমি কান্না করে দিছি। সো আই হ্যাভ আ লট টু আস্ক। ফার্স্ট অফ অল ভাইয়া, এখনো কেন আপনি গার্মেন্টসে আছেন? ওয়াই? ইটস আ টেরিবল বিজনেস টু বি, যেখানে মানুষকে ম্যানেজ করতে হয়। তা আমাদের কাজ না মানুষকে ম্যানেজ করা? হ্যাঁ, বাট কেন করবেন? কাজ তো আপনারা অনেক কিছুই করতে পারতেন, বাট ওয়াই গার্মেন্টস? না দেখো, আমি হচ্ছে একটা মানে গার্মেন্টস পরিবারের সন্তান, এটা আগে বুঝতে হবে। হ্যাঁ, কারণ আমি হচ্ছে বড়ই হয়েছি গার্মেন্টসের লাইনে, হাঁটা চলাফেরা করে। আমি মানে আমার জিনিসগুলো সবকিছুই ছিল যে ফ্যাক্টরি বেসিস। তো এটা আমার জন্য কোনো আনন্যাচারাল কিছু ছিল না। সো আলটিমেটলি গিয়ে দেখা গেছে যে কিছুটা ব্রেন ওয়াশড। হ্যাঁ, কিছুটা ব্রেন ওয়াশড। মিডলে একেবারে মাঝখানে আমাকে ফেলে দেওয়া হয়েছে ঠাস করে, বিকজ নাও হ্যাঁ, বিকজ আমি ওই যে গ্র্যাজুয়েশন করে যে জয়েন করলাম, তারপরে বাবাকে নিয়ে যাই সিঙ্গাপুরে, ওখানে স্টেন্টিং হয়। তারপরে বাবা খুব অসুস্থ ছিল 3টা মাস। তো আমাকে ফার্স্টেই ওখানে ফেলে দেওয়া হয়েছে। মনে করো ফার্স্ট বোর্ড যেটা মিটিং ছিল ম্যানেজারদের সাথে বসে, আমি একটা চেয়ারে বসে, আমি বাবার চেয়ারে বসে আছি, কারণ আমি আমাদের আর কোনো পার্টনার নেই, কোনো কিছু নেই। সো আমি বসে আছি, আমি একটু কিন্তু ক্লুলেস তখন। হ্যাঁ, যে স্পেসিফিক্যালি কি নিয়ে কথা বলবো। হ্যাঁ, আর ওরা বুঝতেছে। তো আমরা হচ্ছে যেটা সত্যিকার অর্থে 7-5 বুঝানো, আমরা একটা কথা বলি না, আমাকে কিন্তু প্রথম থেকে এটাই করতো। হ্যাঁ, কিছু তো আমি করলাম কি, আমি হচ্ছে একটু নিচের দিকে, আমার তার আগে 2-1 ইন্টার্নশিপের মতন করা ছিল ফ্যাক্টরিতে। তো আমি হচ্ছে নিচের দিকে আসলে একটু কাজ করা শুরু করলাম। আর আমিও ওনাদেরকে ডাকতাম, ম্যানেজাররা যারা ছিল ওনাদেরকে ডাকতাম, ডেকে জিজ্ঞেস করতাম যে আচ্ছা এটা কি হচ্ছে অথবা ওটা কি হচ্ছে। আর আরেকটা জিনিস, আমি হচ্ছে সবসময় ছোটবেলা থেকে ছিলাম হচ্ছে ভেরি কিন লিসেনার। তো ওনারা যখন কথা বলছে আমি হচ্ছে সবসময় পিক আপ করার চেষ্টা করতাম। এখন আমাদের যে সেকেন্ড জেনারেশনই বলি অথবা যাদের ব্যবসা টেক ওভার করতে হয়, তাদের জন্য একটা অনেক বড় সমস্যা, সেটা হচ্ছে যে টেকনিক্যাল নো হাউ যদি ঠিকভাবে না থাকে, তখন এই যে 7-5-এর বিষয়টা অনেক বেশি হয়ে উঠে আসে। তো আমি হচ্ছে যখন ওনাদের সাথে কথাবার্তা বলতাম, তখন না আমি সবসময় না ওনাদেরকে এটা ফিল করতে দিতাম না যে আমি একেবারে হয়তো বা কোনো কিছু জানি না, অথবা জানতাম ঠিকই। তো ওখান থেকে আস্তে আস্তে যখন বাবা একটু সুস্থ হয়ে উঠে, তারপরে বাবার সাথেও কাজ করা শুরু করি, ওরকম করে আসলে ম্যানেজ হয়ে গেছে। এটাই আমি বলবো, পার হয়ে গেছি ওই পার্টটা। আমি একটু আমার কনটেক্সটে দিই। হ্যাঁ, সো আমার 4টা মেশিন ছিল। আমি একটা ছোট ফেসবুকে একটা পেজ চালাতাম, উই ইউজড টু সেল ক্লোথস, এন্ড দেন উই স্টার্টেড মেকিং স্টাফ ফর ডিফারেন্ট ব্র্যান্ডস। আমাদের কোয়ালিটিটা একটু ভালো ছিল। সো আমরা 4টা মেশিন থেকে উই ডিড 10 and then 20 and then around 100 মেশিনস আমরা স্কেল করি। মানে স্যালারি টাইমলি দিতে হয়, উইচ ইজ ফেয়ার অ্যাস্ক, বাট ক্লায়েন্ট ঠিক মতো টাকা দেয় না। ওয়ার্কারদের মুড সুইংস হয়, যে কোনো টাইম প্রোটেস্ট করে ফেলবে। এলাকার ক্যাচাল আছে, চাঁদা তো হিসাবই নাই। হ্যাঁ, একটু সম্মান করে আমরা দিই, এটা আদার এক্সপেন্সে যায় আর কি। আপনি এগুলো কিভাবে ট্যাকেল করেন, বা আপনার যারা পিয়ার্স আছে ওরা কিভাবে ট্যাকেল করে? বিকজ আমি এটা পারি না, which is why I had to shut it down last month in fact. এটা ভেরি আনফরচুনেট যে ইউ হ্যাড টু শাট ইট ডাউন। আসলে আই ফিল ফর ইউ। এখানে আসলে লাস্ট কাপল অফ ইয়ার্স মেবি, স্পেশালি আফটার মানে লাস্ট 6 মান্থসে তো অনেক, অনেক এক্সিট পলিসি নিয়ে অনেক কথা চলছে। এক্সিট পলিসিটা মিনিং হচ্ছে হাউ ডু ইউ এক্সিট। তুমি যে বন্ধ করে দিলা, আমাদের কিন্তু এক্সিট ইজ ভেরি হার্ড,
মিনিমাম একটু কনটেক্সট দিতে হবে অডিয়েন্সকে। হ্যাঁ, মানে মিনিমাম 3 months মাসের স্যালারি সব ওয়ার্কারদেরকে দিতে হবে। এই এতটুকুই যদি বলি, এই টাইপের ক্যাপিটাল কে নিয়ে বসে থাকে? আর এমনি একটা গার্মেন্টস, বেসিক গার্মেন্টসে 200 লোক, অ্যাভারেজে 15,000 টাকা করে স্যালারি ধরলে ইউ ডু দ্য ম্যাথ, এখানে 20 লাখ টাকার মতো চলে আসে। প্লাস আপনি যদি স্যালারি না দেন, আপনি এগুলো সেলও করতে পারবেন না। এক্সিট পলিসিটা আমরা শুরু করার আগে বন্ধ কিভাবে করতে হয় ওটাতে আসি। বন্ধ আসলে কিভাবে করতে হয় একটা ফ্যাক্টরি, এখনো কিন্তু এটা ডিটারমাইন করা হয়নি। সো কারেন্টলি যেটা আছে যে এটার ব্যাপারে কাজ করা হচ্ছে, এটা এক্সিট পলিসি নিয়ে আই থিংক গভর্নমেন্টের কাছে 2টা রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সো ওই রিপোর্টগুলো এবার এই যে নেক্সট বিজিএমএ বোর্ড আসলে তখন এক্সিট পলিসি যে এই যে রিপোর্টগুলো যে জমা দেওয়া হচ্ছে ওটার উপরে বেসিস করে একটা পলিসি আনা হবে। স্পেসিফিক্যালি আমি তো বড় ফ্যাক্টরির কথা বাদই দিলাম, যারা আমি তো আসলে বড় না। অনুযায়ী ছোট কি? হ্যাঁ, আপনার অনুযায়ী ছোট আর বড় কি? আচ্ছা, যেরকম তোমারটা যেটা ছিল দ্যাট ইজ স্মল। এক্স্যাক্টলি, হ্যাঁ, দ্যাট ইজ স্মল। আমার নাম ছিল বিশাল ফ্যাক্টরি, আমার কোম্পানির নাম ছিল। এন্ড দেন বলতো বিশাল ফ্যাক্টরি মনে করতে অনেক বেশি, এন্ড দেন যায় দেখতো মাত্র 200 লোক। 200 লোক সাউন্ডস আ লট টু মি, আপনার জন্য ইটস নট ইভেন লাইক হোয়াট 10% ও না। না, ওইটা আসলে কথা না। বিষয়টা হচ্ছে এখানে যে 200 লোকের জন্য যে কষ্টটা করতে হয়, 6000 লোকের জন্য ওই কষ্টটাই করতে হয়। হ্যাঁ, কারণ আলটিমেটলি গিয়ে দেখা যায় হইলে সবাই তো ঘিরে ধরে। সো 200 হোক। না, আমার এটা এক্সপেরিয়েন্স আছে, আমার এটা এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, এক্সপেরিয়েন্স আছে। সো আপনাদেরটা কেন হয়েছিল আমাকে এটা বলেন, বিকজ আপনার স্যালারি রেকর্ডস আপনার। না, আমার হচ্ছে 1985 থেকে, যদি আমি বাবার টাইম থেকেও বলি, আমাদের কোনোদিন একদিনও স্যালারি ডিলে হয়নি আপ আনটিল নাও। এটা আমরা প্রাউডলি বলতে পারবো। তাহলে তো এজেন্সিতে না কাজ করে যে গার্মেন্টসে কাজ করলে বেটার। আমরা 3 মাসে বিল পাই না ভাই, আর আপনারা না, ওটার ভালোবাসাটাও কিন্তু আমরা পাই, তাও ঘিরে ধরছে না। এখন ঘিরে ধরার যে বিষয়টা ছিল সেটা ছিল হচ্ছে যখন পুরো দেশে ওয়ার্কার আনরেস্ট চলছে। এটা হচ্ছে যে সালটা ভুলে গেলাম, যখন এই যে সব ওয়ার্কাররা আপনার করার চেষ্টা করতেছিল তোমার স্যালারি ইনক্রিজের জন্য, যখন সবাই করছিল, তো আমাদের তখনও না সরকার থেকে ওই এটা আসে নাই, মানে আমাদেরকে জানানো হয়নি যে স্যালারিটা কত হবে, ফিক্স করা হয়নি। তো ওটার মাঝখানে তো ওয়ার্কাররা ঝামেলা করা শুরু করেছে। তো আমি একটা সাচ ইনসিডেন্ট আমি বলি। আমার ফ্যাক্টরি হচ্ছে ব্র্যাক্সিডিয়াম সাভার যে জায়গাটা বলে খাগান। তো ওখানে একদিন সকালবেলা শুনলাম যে এরকম সিচুয়েশনটা একটু খারাপ। তখন অলরেডি ভাইব পাওয়া যায়। হ্যাঁ, না মানে আমাকে ফোন করে বলা হয়েছে। তো আমি সাথে সাথে গাড়ি নিয়ে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমি অর্ধেক অলমোস্ট মানে কাছে পৌঁছে গিয়েছি, তখন আমাকে আমার ম্যানেজারের ফোন করে, স্যার আসেন না। তা আমি বললাম যে কেন, কি করবে? আমি এটা জানতে চাই কেন, কি করবে? আমি যদি লজিক্যালি কথা বলতে পারি, কারণ ওরা আমাকে এত বছর ধরে দেখছে যে আমি ফ্যাক্টরিতে আছি, আমি তাদের সাথে আছি, দুইটা কথা তো বলতে দিবে আমাকে, এতটুকু তো দিবে, অতটুকু রেসপেক্ট তো দিবে। তো আমি আমাদের ফ্যাক্টরির সামনে একটা অনেক বড় একটা মাঠ আছে, আমি সব ওয়ার্কারদেরকে বললাম যে তুমি সবাইকে বলো তোমরা ওখানে গিয়ে বসতে, আমি আসছি। এটা হচ্ছে 6000 লাফলি 5000 এরকম মানুষ, ওরকম। হ্যাঁ, 4-5 মানুষ। হ্যাঁ, তো সবাইকে বসানো হলো ওখানে। কেউ হয়তো বা আসে নাই, কারো ইন্টারেস্ট নাই ওটার মধ্যে। হ্যাঁ, তখন কি আঙ্কেল ইনভলভড? এখন বাবা তখন ইনভলভ ঠিকই, বাট আমি দেখতাম। তো আমি গিয়ে একটা টেবিল নিয়ে চেয়ার নিয়ে বসলাম, অনেকগুলা নিউজ পেপার নিয়ে আসলাম, ওদের স্যালারি কার্ড নিয়ে আসলাম, সবকিছু নিয়ে আসলাম, এনে টেবিলে রাখলাম। তারপর একটা মাইক নিয়ে বলা শুরু করলাম, এখন আপনারা বলেন আপনাদের সমস্যা কি। সেম, ঠিক আছে? হ্যাঁ, এখন আপনারা বলেন আপনাদের সমস্যা কি। আচ্ছা, তো বলা শুরু করলো। আমি না, আমার একটা অভ্যাস আছে। প্রথম সমস্যা এটা ছিল যে হ্যাঁ স্যালারি বাড়াতে হবে, এরকম তো কিছু ইন্ধন দেওয়া, হ্যাঁ এটা দিতে থাকে। হ্যাঁ, স্যালারি বাড়াতে হবে, তখন বললাম যে হ্যাঁ অবশ্যই স্যালারি বাড়াবো, কেন বাড়াবো না, গভর্নমেন্টের জানাক আমাদেরকে। হ্যাঁ, তারপরে আমি যেটা করলাম যে ওই যে পেপারে তখন বড় বড় হেডলাইন ছিল, গভর্নমেন্ট জানাবে, এখনো জানানো হয়নি যে কবে আর কত হবে স্যালারি। তা আমি সবাইকে দেখালাম, এই যে দেখেন, আমরা তো অন্যদের সাথে গভর্নমেন্টের যে নিয়ম অনুযায়ী যে কথাগুলো বলবে ওটা অনুযায়ী আমাদের কিন্তু কাজগুলো করতে হবে। তা আমরা তো আগে ভাগে করতে পারবো না। আমরা বাড়াতে চাই, তোমাদের পক্ষে। হ্যাঁ, আমরা বাড়াতে চাই। হ্যাঁ, কিন্তু আমাকে গভর্নমেন্ট দিতে হবে। এখন আপনারা কি করতে চান? আপনারা এখানে বসে এই কাজ না করে, শিপমেন্ট ডিলে করে, আমাদের এই ফ্যাক্টরির ভাবমূর্তি নষ্ট করে
আপনারা কি পাবেন এখান থেকে, যেদিন সরকার বলবে সেদিন আমি আপনার স্যালারি দিয়ে দিব। তো এটা গেল ফার্স্ট প্রবলেমের সলভ। তারপরে কিন্তু ওইটাতে না এনি পয়েন্ট আপনার কি ভয় লাগতেছিল? বিকজ দ্যাটস যতই আপনি যদি এখানে পুলিশ ফোর্সেস থেকে যে কোনো ফোর্স আনেন 6000 মানুষ হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট। সো ওই দিন না লাগে নাই, এখন বললে লাগবে। রিজন বিং যে হয়তো বা বয়স কম ছিল, একটু রক্ত গরম ছিল, আচ্ছা ভয়টা লাগতো কম। কিন্তু এখন যখন 3টা বাচ্চা হয়ে গেছে, ফ্যামিলি আছে, এখন হয়তো একটু ভয় লাগবে। বিকজ আমার ক্ষেত্রে যখন হয়েছে আমি কখনো এরকম ফেস করিনি। ইনফ্যাক্ট আমার কোনো গার্মেন্টস ব্যাকগ্রাউন্ডই নেই। সো আমিও স্টুপিডের মতো একা একা গেছি, অ্যান্ড দেন মানে দ্য প্ল্যান ওয়াজ টু আমাকে তুলে নেওয়া অ্যান্ড দেন ওয়ার্কারদের সামনে প্রেজেন্ট করা, স্টাফ লাইক দ্যাট। সো আমি খুবই মানে মুভির মতো একটা শো ডাউন দিছি। আমিও অনেক ফোর্সেস নিয়ে গেছি, অনেক জাস্ট টু এনজয়, অ্যান্ড থ্যাংক গড আই ডিড। বাট এরকম না এক্সপিরিয়েন্স যাদের নাই, পিপল লাইক মি, আপনি ধরেন একটা সাম সর্ট অফ লেভেলের এক্সপিরিয়েন্স ছিল আপনার, আমরা কি করব? আমাদের কোনো আইডিয়া নাই, আমাদের কোনো ফাইন্যান্সিং নাই, ব্যাংক তো গেট পর্যন্তই ঢুকতে দেয় না, লোন কেমনে চাবো এরকম অবস্থা, ট্রেড লাইসেন্স নাই, আমরা তো মেশিন কিনি লোকালি। সো ওখান থেকে আমাদের টেলসি তো বন্ড টন তো দূরের কথা, আমরা আইআরসি করতে আমাদের যত চাঁদা দিয়ে যেতে হয়। আমি একটা স্পেসিফিক প্রবলেম বলি, আমি যখন ফ্যাক্টরি নিছি আমার ট্রেড লাইসেন্স হয়েছে, ট্রেড লাইসেন্সের অ্যাড্রেস চেঞ্জ করতে আমার 2 মাস গেছে। আচ্ছা ওইটা গেল, ট্রেড লাইসেন্সের পর আমি ইআরসি করব, ইআরসিও করে দিল। কিছু ব্যাংকস আমাদেরকে অ্যাকাউন্টই খুলতে দেয় নাই, জাস্ট বিকজ আমরা মেশিনগুলো এলসি করে আনি নাই, আমরা তো লোকালি কিনেছি, রাইট? আমাদেরও প্রবাবলি এটা বাই ল এরকম কিছু আছে নাকি জানি না, বাট আই ক্যান অলওয়েজ বাই সেকেন্ড হ্যান্ড মেশিন, রাইট? আমি কোনো অর্ডার নিতে গেলে আমার বন্ড লাগবে, রেক্স লাগবে, আইআরসি লাগবে, এগুলো লাগবে। Why is this so complicated? Like as simple as একটা বন্ড, আমি একটা ফ্যাব্রিক আনাবো, এটার জন্য আমার পক্ষে সম্ভব না বন্ড লাইসেন্স করা। তো আমার আপনার মতো কাউকে একটু চাটা খাওয়ায় বুঝায় তারপর নিতে হবে, এন্ড দেন আপনি যদি আমার সাথে 2 নম্বরই করেন আই এম স্ক্রুড, রাইট? আচ্ছা, সো আমাদের এবার না আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফ্রাস্ট্রেশন, বিকজ এবারও আমাদের যে বিজিএমএ যে ইলেকশন হচ্ছে এটার মধ্যে বন্ড ইস্যু ইজ আ ভেরি বিগ ইস্যু। আর আমি রিসেন্টলি আই বিন টকিং টু দ্য মেম্বার্স, বিজিএমএ মেম্বার্স, অনেকে স্পেশালি স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ যে ফ্যাক্টরিগুলো আছে, হ্যাঁ, নন বন্ডেড যাদের বন্ড নাই এরকমই প্রায় 300 না 400 প্লাস যারা অপারেটিং রাইট নাও, দে আর পার্ট অফ বিজিএমএ, বাট ওদের বন্ড, হ্যাঁ, কিন্তু ওদের বন্ড লাইসেন্স কেন? আচ্ছা বন্ড লাইসেন্সটা কেন থাকে না একটু এক্সপ্লেইন করেন। বন্ড লাইসেন্সটা মানে এটার একটা প্রসিডিওর আছে, হ্যাঁ, সবাই এটা এই প্রসিডিওর এফোর্ড করতে পারে না, এটা প্রসেস থ্রুতে যেতে পারে না। অনেক সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরি দেখছে যে আমার লাগছে না, আমার কাজ আসছে, হ্যাঁ, সো দেখা যায় যে ইটস মানে ওই দিক থেকে লাগছে না, করছে না, কিন্তু তারপরে মনে করো যে ওরা অ্যাপ্লাই করলো, হ্যাঁ, তারপরে এটাও একটা লং প্রসেস, হ্যাঁ, হয়ে আসবে, পাবে। আমি অ্যাপ্লাই করতে করতে আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এরকম এত ডিলে লাগছে। আচ্ছা ভাই, আমার অনেক প্রশ্ন, বাট মানে আমি র্যাপ আপ করবো ভেরি কুইকলি। সো আমাকে বলেন, এখন যদি কেউ ফ্যাক্টরি দিতে চায় ওর কি কি মাথায় রাখতে হবে? আমি জাস্ট একটু কুইকলি বলে আমি কি শিখছি, এন্ড দেন কারেক্ট মি ইফ আই এম রং। বাড়িওয়ালাকে তেলাইতে হবে, লোকাল মানুষজনকে খুশি রাখতে হবে, ওয়ার্কারদেরকে যতই আদর করি, যতই ভালোবাসি, ইট উইল ব্যাকফায়ার। 80% ওয়ার্কার আপনার সাপোর্টে থাকবে, 20% আপনাকে ধ্বংস করবে, রাইট? হোয়াট ইজ সামথিং ইফ ইউ হ্যাড টু কুইকলি সে যে এই 5টা জিনিস মেনটেন করলে ইউ উইল বি গুড টু গো, কি হবে সেটা? একটা হচ্ছে প্রথম জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ফাইন্যান্সিং এর ব্যাপারটা, আগে বি প্রিপেয়ার্ড উইথ ফাইন্যান্স। when you say finance, এটা কি 3 মাসের স্যালারি ব্যাকআপে রাখতে হবে? এটা তো হচ্ছে এক্সিটের জন্য, যে কারেন্ট এক্সিটের জন্য, হ্যাঁ, বন্ধ করতে হবে, এটা বন্ধ করে আমরা তো এক্সিট করতে যাব। এত কষ্ট করে তুমি একটা ফ্যাক্টরি করবে এক্সিট করার জন্য না, তুমি ব্যবসা করতে চাও। আচ্ছা, ব্যবসা করার জন্য বলছি। ফাইন্যান্সের বিষয়টা হচ্ছে কি যে আমাদের এই মুহূর্তে যে লোনের যে ইন্টারেস্ট রেটটা, এটাতে কস্ট অফ ডুইং বিজনেস ইজ রিয়েলি হাই। এটাই আমি ফাইন্যান্সের বিষয়টা বললাম, যে যার কাছে ক্যাপিটাল আছে তার জন্য ফাইন্যান্সের বিষয়টা ইজ নট এন ইস্যু। নিজের কাছে ক্যাপিটাল আছে, করছি, কিন্তু যারা লোন নিয়ে করছে, হ্যাঁ, তাদের জন্য একটু খেয়াল রাখাটা ইম্পর্টেন্ট। সো ফাইন্যান্স ইজ আ ভেরি বিগ পার্ট। হ্যাঁ, সেকেন্ড জিনিসটা হচ্ছে যে লোকেশন, হ্যাঁ,
যে জায়গাটায় গাজীপুর অ্যাভয়েড করলে আমার মতে হয় আচ্ছা না দাদা আমি জাস্ট সেইং না বাট না গাজীপুরে তো অন্য ফ্যাক্টরিজও তো চলছে হ্যাঁ আই এম দ্য প্রবলেম হ্যাঁ লোকেশনটা আমি কেন বলছি যে যেরকম ইপিজেডে থাকার মানে ওটা একটু টেকনিক্যাল বিষয় ইপিজেডে থাকা যেরকম যে কোনো জায়গায় একটা ফ্যাক্টরি দাঁড়া করে দিলাম তার মতন ইপিজেডে ইজ নট দ্য সেম থিং বাট ইপিজেডের ভিতরে যদি থাকে অনেক অনেক বেনিফিটস থাকে হ্যাঁ বিকজ ইটস অ্যান ইন্ডাস্ট্রিয়াল জোন হ্যাঁ সো লোকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি যদি একটু আমার এক্সাম্পল বলি আমি মিরপুরে ছিলাম এন্ড ওয়ার্কার পেতাম না সো ইট ওয়াজ এ হিউজ প্রবলেম আচ্ছা সো আই সুইচ টু গাজীপুর ওখানে ওয়ার্কার ছিল বাট কেম উইথ আদার প্রবলেমস আচ্ছা হ্যাঁ তারপর হ্যাঁ সো লোকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তারপরে আমি থার্ড জিনিসটা যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ ওয়ার্কার্স তো নিতে হবে তো ওয়ার্কার্স যখন নিবা তখন কিন্তু ওইখানে লোকাল যা যা সিচুয়েশন আছে ওটা বুঝে নিতে খুবই খুবই বুঝে খুবই ঠান্ডা মাথায় কাজগুলো করতে হবে সো দ্যাট ইজ দ্য থার্ড পয়েন্ট হ্যাঁ যে ওয়ার্কার নেওয়ার সময় একটু বুঝে নিতে হবে ইউ হ্যাভ টু পুট ইন দ্য এফর্ট টু চুজ দ্য রাইট পিপল আচ্ছা ভাই একটু ইন্টারাপ্ট করি আমরা যখন গার্মেন্টস বলি আমরা কত থার্ড লার্জেস্ট রাইট নাকি সেকেন্ড ভাই আমরা সেকেন্ড হইলেও আমরা কিন্তু শুধু সেলাই করি দ্যাটস দ্য আগলি ট্রুথ রাইট ইউ হ্যাভ টু অ্যাডমিট আমাদের সেলাইতে আমরা উই আর ভেরি বেসিক আমরা টি শার্টই সেলাই রাইট মানে অ্যাজ হার্শ অ্যাজ ইট সাউন্ডস বাট আমরা কেন কাপড় বানাইতে পারি না মানে আমরা কেন না কাপড় তো আমরা বানাচ্ছি যেরকম আমি কাপড় বানাই আপনি বানান থ্যাংক ইউ কিন্তু মানে মেজরিটি মানে চায়না ফ্যাব্রিক্স কেন বন্ডের ইস্যুটাই হচ্ছে আমরা কাপড় ইম্পোর্ট করতে হবে আমরা এটা কেন পারতেছি না আচ্ছা এটা পারছি না বললে আমি ডিরেক্টলি গভর্নমেন্ট পলিসিজের দিকে যেতে চাই না হ্যাঁ কারণ রং কোয়েশ্চেন গভর্নমেন্ট পলিসিতে কারণ কেন কষ্ট এটা ভাই এটা বলেন কারণ এটাতে অনেক ইনভেস্টমেন্ট আছে আর এটাতে যদি ইনভেস্টমেন্টে যদি আমাদেরকে হেল্প না করা হয় 14-15% ইন্টারেস্ট রেট দিয়ে কি এখন ইনভেস্ট করবে জাস্ট টেল মি দ্যাট অঙ্কই তো মিলবে না হ্যাঁ সো এই জায়গাটায় there is a lot of investment that is needed ফ্যাব্রিক মিলের পিছনে 2 লাইনের ফ্যাক্টরি কিন্তু অত খরচ না যত বেশি খরচ আমি এটা বলবো যত বেশি লেবার ইন্টেন্সিভ হ্যাঁ যত বেশি একটা প্রসেস লেবার ইন্টেন্সিভ তত বেশি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কম লাগে আর যত বেশি এটা কম লেবার লাগবে তত বেশি এটা ক্যাপিটাল ইন্টেন্সিভ যখন হবে ক্যাপিটাল ইনভেস্টমেন্টও বেশি লাগবে তো ওটার জন্য তো ফান্ডিং লাগবে আমাদেরকে ইনসেন্টিভ লাগবে আমাদের ফান্ডিং লাগবে আমরা এই ধরনের 14-15% ট্যাক্স দিয়ে আমরা পারবো ওকে ভ্যাট দিয়ে কি বলে ইন্টারেস্ট রেট দিয়ে পারবো মেক সেন্স আমাকে যদি কুইকলি বলেন হোয়াট আর দ্য অবজেক্টিভ ফর ইয়োর কমিউনিটি টু এন্ড কোন সার্টেন জিনিসটা ইউ গাইজ ওয়ান্ট টু অ্যাচিভ if you guys make তোমার তো রাগ এখনো আমার রাগ অনেক বেশি বাট আমি বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি যে আমি না গার্মেন্টস এ ভালো দিকও আছে যেরকম একটা আমি বলি আমি সব খারাপ কথা বলছি আমার ওয়ার্কাররাই কিন্তু আমাকে সিকিউরিটি দিছে মানে 80% of the work absolutely and ওদের লাভটা is very different like ধরেন January 1st say there is a party and then ছোট ছোট গিফটস বানাই দিত খুবই ইন্টারেস্টিং যেটা আর কোথাও পাওয়া যায় না সো আমি অনেক কিছু শিখছি অনেক টাকাও হারাইছি বাট অনেক কিছু শিখছি সো কামিং ব্যাক টু ইউ ভাব যদি এই মুহূর্তে আপনাকে বলা হয় যে কেউ এসে আমার মতো এসে আমি যদি আপনাকে 1 বছর আগে পাইতাম ভালো হইতো বাট কেউ এসে বলতো যে আমি ফ্যাক্টরি দিব সত্যি করে বলেন আপনি কি বলবেন উচিত নাকি না এন্ড ওয়াই ফাইন্যান্সিয়াল বিষয়টা আগে দেখতে হবে যদি ফাইন্যান্সিয়াল বিষয়টা ঠিক থাকে ফাইন্যান্সিয়াল বিষয় যদি ঠিক থাকে তাহলে 3 মাসের স্যালারি করে নিলাম আগে এক্সিট আচ্ছা না বাট আসলে এটা না অনেকটা মানুষ টু মানুষ ডিফার করে ওই গ্রিটটা আছে নাকি যে দাঁত কামড়ে পড়ে থাকবো হ্যাঁ করব এখন খুবই যেরকম তোমার সিচুয়েশনটাই ওয়াজ ভেরি আনফরচুনেট বাট আমি হাসতেছি বাট ওদিন তখন তো আই নো হ্যাঁ সো ভেরি আনফরচুনেট বাট দাঁত কামড়ায় পড়ে থাকার মতন যদি মানুষ হয় তাহলেও আমি বলবো যে একটু ওয়েট করতে একটু ওয়েটটা কি কারণে বিকজ কতক্ষণ একটু ওয়েট হচ্ছে যে আমাদের এখন কারেন্টলি বেশ কিছু বিষয় নিয়ে কাজ করা দরকার প্রবলেমস আছে প্রবলেমসের মধ্যে যে আমাদের মার্কেটটাই আমেরিকান যে ট্যারিফটা এটা মোস্ট প্রবলি সর্ট আউট হয়ে যাবে আমি যতটুকু জানি
আর এটা এটা ছাড়াও কারেন্ট কস্ট অফ ক্যাপিটাল এত হাই, কস্ট অফ ইনভেস্টমেন্ট অনেক হাই। আমি বলবো যে এই মুহূর্তে একটু ওয়েট করতে, একটু ওয়েট। আর যদি মানে আমি নর্মালি খুব পলিটিক্যাল কথা একেবারে বলতে চাই না, যে স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইলেকশনের পর নিতে, দ্যাটস দ্য বেসিক। ভাইয়া বলতে আছে এটা আমার অ্যাডভাইস, এটা নাও, এটা ভালো হবে। হ্যাঁ, বাট আমি বলবো যে একটা পলিটিক্যাল স্টেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি সর্ট অফ বিজনেসেস, কারণ ইউ ডোন্ট নো হোয়াটস গোনা হ্যাপেন। আজকে ব্যবসা খুলে বসলাম, কালকে বললো গেট আউট। হ্যাঁ, সো এটার আগে একটু চিন্তা করে নেওয়াটা বেটার। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ইট ওয়াজ আ লাভলি চ্যাট। আই উইশ আপনাকে আরো 1-2 বছর আগে পেতাম, তাইলে আজকে আমি এত টাকা লোনে থাকতাম না। বাট থ্যাংক ইউ সো মাচ, দিস ওয়াজ ফান। আই হোপ আপনার অন্যান্য ইন্টারভিউ থেকে দিস ওয়াজ আ লট অফ ফান। আমি একটা জিনিসই বলবো যে আমি হচ্ছে মানুষের সাথে কথা বলতে পছন্দ করি। হ্যাঁ, আর কারণ কথার থ্রুতে না নলেজ বেস বাড়ে। রাইট। সো নলেজ বেসটা আমার, মানুষ কিন্তু শিক্ষা শেষ করতে পারে না। হ্যাঁ, যে শিক্ষা শেষ করে ফেলে তার কিন্তু জীবন শেষ। সো ওই বেসিসে আই রিয়েলি লাভ টকিং, অ্যান্ড this was the best situation that could have happened to me. True. ঠিক আছে? It was really good talking to you. Yes, thank you, means a lot. All right, see you, like, share, subscribe, and bye bye.